আপনারা ক্লাস যদি এরকম অ্যাবসেন্টিজম দেখি ক্লাসে থাকতেছে না চলে যায়, ওইরকম হলে হয়তো চলে যাব, আমিও রাগ করে চলে যাবো, আর আসবো না। এতটুকু পর্যন্ত হয়েছে তাই না, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর পর্যন্ত। হ্যাঁ এতটুকু হয়েছে। এবার পার্সোনাল ফ্যাক্টর, তাহলে যে নিজের যে কি বলে ক্লদিং কমফোর্ট পড়তেছি না আমরা। হ্যাঁ এই যে ক্লদিং কমফোর্টের ভিতরে তাহলে কি কি থার্মাল হয়েছে, সেন্সোরিয়াল হয়েছে, আমরা ইয়েতে ছিলাম এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে ছিলাম, 6 বেসিক ফ্যাক্টর অফ থার্মাল কমফোর্ট। হ্যাঁ এটা তো হয়েছে, পার্সোনাল ফ্যাক্টরে ছিলাম। ওকে এগুলা যদি ইয়েতে বসে থাকেন, পরীক্ষার হলে বসে আছেন, এখন কি কি মানে এখন হচ্ছে ঋতু, কোন ঋতু চলতেছে? গ্রীষ্মকাল চলতেছে। বর্ষাকাল আসবে জুন জুলাই আগস্ট মিলে, জুন থেকে আগস্ট পর্যন্ত থাকবে বর্ষাকাল। এখন হচ্ছে এই যে আম বিক্রি হচ্ছে না সব জায়গায়, এখন বৈশাখ চলতেছে, সরি জ্যৈষ্ঠ চলতেছে। 15ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত, 14ই এপ্রিল, ওই যে পয়লা নববর্ষ পালন করলো কি 14ই এপ্রিল না, 14ই এপ্রিল থেকে 13ই মে পর্যন্ত কি ছিল, ওটা ছিল বৈশাখ। এখন জ্যৈষ্ঠ মাস চলতেছে, জ্যৈষ্ঠ মাসে আম পাকে। তারপরে হচ্ছে আবার 15ই জুন থেকে আষাঢ় শুরু হবে, এখন গ্রীষ্মকাল চলতেছে। এবং আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনারা গ্রীষ্মকালেই এই যে জ্যৈষ্ঠ মাসেই পরীক্ষাটা দিবেন। ধরে নেন ওদিন ইলেকট্রিসিটি নাই, তখন বুঝতে পারবেন যে ক্লদিং কমফোর্টের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কী কী। মানে চেয়ারে বসে বসে ভাবতে বুঝতে পারবেন যে হ্যাঁ ওইটাই যে চেয়ারে বসে ভাববেন যে এখানে যদি এসিটা না থাকতো তাহলে এনভায়রনমেন্টাল কী কী কারণে আমার ডিসকমফোর্ট ফিল হইতো। উত্তরবঙ্গ পড়ে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, এইসব জায়গায় বাড়িকার। যশোর, আচ্ছা। এই 2 দিন আগে যশোরের তাপমাত্রা কত ছিল? 2 দিন আগে না 4-5 দিন আগে? 42 ছিল না 40? 44 তো না। আমার বাড়ি কোথায় জানেন তো? আমি পড়ছি কোথায় এটা জানেন তো? আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে লেখাপড়া করছি, চূড়ামনকাঠি, আম্বরতলা, ওখানে 5 বছর ছিলাম। আর আমার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গাতে। তো ওই জায়গায় উত্তরবঙ্গে তো পড়েই ঠান্ডা বা গরম। এই চুয়াডাঙ্গা এবং তার আশেপাশে যে খুলনাও না, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, এইসব জায়গা হচ্ছে মরুভূমির মতো। গরমকালে সবচেয়ে বেশি গরম পড়বে, আবার শীতকালেও টেম্পারেচার 10-এর নিচে নেমে যায়, 8 বা এরকম 8-7 এরকম নেমে যায়। আর উত্তরবঙ্গে তো 5-এর নিচে নেমে যায় মাঝে মাঝে। উত্তরবঙ্গে মিনিমাম রেকর্ড মনে হয় 3.5 না কত 4 এরকম করা হয়েছে। উত্তরবঙ্গের কে আছেন? একজন। বাকিরা কি সব ঢাকার আশেপাশের মানুষ? জামালপুর, এই তো টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জামালপুর, নরসিংদী, বরিশালে মনে হয় বৃষ্টি একটু বেশি হয়। ওই তো সব ঢাকার আশেপাশের মানুষ। আপনারা ওরকম এক্সট্রিম হিট তাহলে ফেস করেন না। তাহলে এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কী কী? গ্রীষ্মকালেও ডিসকমফোর্ট ফিল হয়, অস্বস্তি লাগে। আবার হচ্ছে শীতকালেও অস্বস্তি লাগে। তো অস্বস্তি লাগার কারণটা কি? এয়ার টেম্পারেচার আমাদের সবার, এখন আমরা দেখি এইটা কমন সেন্স, জ্বর তো সবারই আসে। ফারেনহাইটে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 98 হ্যাঁ 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াসে হচ্ছে 33.6 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এটা হচ্ছে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা। তো এর চেয়ে যদি মানবদেহের তাপমাত্রা এর চেয়ে যদি 2 ডিগ্রি ফারেনহাইটও বেড়ে যায় বা কমে যায়, ওইটার একটা চার্ট আছে যে আস্তে আস্তে মানুষ হচ্ছে ঠান্ডায় কাঁপা শুরু করে আর গরমে ঘামা শুরু করে। এবং মানুষের শরীর যে ঠান্ডায় কাঁপে আর গরমে যে ঘামে, এগুলা আপনাদের সিনিয়র ব্যাচকে কোশ্চেন করছিলাম, স্পেশাল অ্যাপারেল আমি
বহুত আগে পড়াইতাম, 9 ব্যাচদের পড়াইতাম। তো মানুষের শরীর যে ঘামে, এইটা কেন ঘামে এবং শীতে মানুষের শরীর যে কাঁপে, কেন কাঁপে, এইটারও দুইটার কিন্তু খুব সুন্দর সায়েন্টিফিক আনসার আছে। এবং আমি বলে দিচ্ছি, এটাই আপনাদের উপহার, আপনাদের মিড টার্মে এই কোশ্চেন দুইটা বেশি বেশি নাম্বার দিয়ে আমি রাখবো। এখানে আমি স্লাইড থেকে পড়াচ্ছি না জিনিসটা। মানুষের শরীর ঠান্ডায় কাঁপে কেন? কারণ শীতে ঠান্ডায় আপনার বডি টেম্পারেচার কি বেড়ে গেল না কমে গেল? কমে গেলে এটা সায়েন্টিফিক রিয়াকশান, যে আমার দেহের রিয়াকশানটা সায়েন্টিফিক হয় যে আমার শরীর তখন কাঁপা শুরু করে এবং শরীরে রক্ত সঞ্চালন কাঁপার কারণে কি বাড়ে না কমে? রক্ত সঞ্চালন, আমার শরীরটা আমি কাঁপতেছি। আচ্ছা চিন্তা করেন, আপনারা যখন দৌড়ান তখন কি শরীরে ব্লাড ফ্লো, হার্টের রেট বেড়ে যায় না কমে যায়? হ্যাঁ, বাড়ে। তো আর যখন এমনি হ্যাঁ, রক্ত প্রবাহ কম থাকলে, তো আবার পিছনে আসতেছি সবার জন্য। তাহলে আমাদের শরীর যখন স্থির আছে, এই যে আমরা সবাই বসে আছি, আমাদের এখন হার্টের পাম্প রেটটা স্বাভাবিক, পাম্প রেট স্বাভাবিক, এবং আমাদের টেম্পারেচারটা এখন আমরা একটা ইকুইলিব্রিয়ামে আছি, সমতায় আছি, তাপীয় সমতায় আমরা। কেউ কি ডিসকমফোর্ট ফিল করতেছেন? যদি কেউ এখানে ডিসকমফোর্ট ফিল করেন তাহলে বুঝবেন কারোর জ্বর আসছে, করতেই পারেন ডিসকমফোর্ট ফিল। তাহলে তখন টেম্পারেচার মেপে দেখবেন বডি টেম্পারেচার হাই হয়ে গেছে। এই জন্য এখানে এসি মানে আমরা এসিতে 28 দিয়ে রাখছি। এখন আপনাদের ঠান্ডা লাগতেছে, এটা হচ্ছে ঠান্ডা তো এমনিও লাগতেছে, কিন্তু আপনি যদি এই রুমে এখন তাপীয় সমতায় না থাকেন তাহলে বুঝবেন আপনার জ্বর আসছে। আর আমাদের যখন শরীরের তাপমাত্রা কমে যায় তখন আমরা শরীর কাঁপে কেন? শরীরের রক্ত প্রবাহ বাড়ানোর জন্য শরীর কাঁপে অটোমেটিক। খুব বেশি ঠান্ডায় যখন যাবেন বা শীতকালে যখন পুকুরে একটু করবেন, গোসল করবেন রাতের বেলা, বা হচ্ছে একটু অজু করবেন, ফজরের অজু, হাত পা কাঁপতেছে, দেখবেন গ্যারান্টিড হাত পা কাঁপতেছে। এটা হচ্ছে অটোমেটিক শরীরে ব্লাড ফ্লোটা বেড়ে যায়, ব্লাড ফ্লো বেড়ে এখানে হিট জেনারেট হয়, আমাদের শরীরটা তাপীয় সমতায় আসে। শরীরের তাপ কমে গেছিলো, ধরেন 96 ফারেনহাইটে চলে গেছে বা 97 ফারেনহাইটে চলে গেছে, আপনার শরীরটা নিজে তাপ জেনারেট করে তাপীয় সমতায় আসলো, ইকুইলিব্রিয়ামে আসলো, থার্মাল ইকুইলিব্রিয়ামে। এটা ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে যে তাপ কমলে শরীর কাঁপে কেন? এইবার তাপমাত্রা বাড়লে শরীর ঘামে কেন? ঠিক তার বিপরীত কারণ, যে শরীরের তাপমাত্রা যখন বেড়ে যায় তখন ওই অতিরিক্ত তাপটা জলীয় শরীরে যে পানি থাকে সেই পানিটাকে বাষ্প রূপে বের করে দেয়। চা বানাবেন, পানি ফুটাইতে দিচ্ছেন, পানি ফুটে গেছে, এরপর পানি কি আস্তে আস্তে কমে যাওয়া শুরু করে না? বাষ্পীভবন তো সবাই বুঝেন, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তো শরীর যখন বেশি হিট জেনারেট করে ফেলে, শরীরে যখন বেশি তাপ উৎপাদন হয়ে যায়, তখন ওই তাপটা কী আকারে বের হচ্ছে? বাষ্প, হ্যাঁ, ঘাম বাষ্প রূপে বের হয়ে যাচ্ছে শরীর থেকে। আবার আমি তাপীয় সমতায় চলে আসলাম, থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসলাম। এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে A+ পাওয়ার জন্য, মানে আমি এক সেট এরকম বাইরের কোশ্চেন করব, এক সেট না 2 সেট। এই যে আজকে যারা ক্লাস করতেছেন এখান থেকে কোশ্চেনটা আমি 2টা কোশ্চেন 2 সেটে দিয়ে দিব। যারা A+ পাইতে চান বা ভালো রেজাল্ট করতে চান তারা এই যে আজকের ক্লাসটা করে অ্যাডভান্টেজ পাবেন। এইটা শিটের বাইরে থেকে এই 2টা কোশ্চেন আসবে বলে দিলাম। ওকে, তাহলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি কি? টেম্পারেচার, যখন ওই যে এখন যশোরেও তাপীয় সমতা, একটা হচ্ছে যে মানুষের তাপমাত্রা কমে গেলে সে কাঁপে কেন, বা প্রকৃতির তাপমাত্রা কমে গেলে সে কাঁপে কেন, বা শীতকালে মানুষ হচ্ছে নিজের শরীরে ঠান্ডা পানি লাগাইলে তার শরীর কাঁপে কেন। আরেকটা হচ্ছে রোদের ভিতর একজন দৌড়াইলে সে ঘামে কেন। তখন তাপীয় সমতায় আসার জন্য শরীর কি করে? 2 সেটে 2টা কোশ্চেন দিয়ে দিব, ইংলিশে নিজেরা সাজায় গোছায় লিখবেন, বলে দিলাম। আচ্ছা, এই যে 2টারই উত্তর তাপীয় সমতায় আসার জন্য। এবার তাপীয় সমতায় কেন আসতেছি আর হচ্ছে কিভাবে আসতেছি, 2টা ব্যাখ্যা করে দিছি, মানে 2টার ব্যাখ্যাই সবাইরে আপনাদের দিয়ে দিছি। এবার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো জাস্ট স্লাইড থেকে পড়াচ্ছি, যে তাপমাত্রা যখন 25 ডিগ্রি থাকবে বা তাপমাত্রা যখন 20 ডিগ্রি থাকবে তখন আপনি ফ্যান চালাইলে আপনার তো ঠান্ডা লাগবেই। তাপমাত্রা যখন 40 ডিগ্রি থাকবে তখন আপনি ফ্যান আস্তে আস্তে চললেও আপনার হচ্ছে মানে খুব এরকম এসি টেসি ছাড়া আপনার শরীরটা কমফোর্ট ফিল করবে না, গরম লাগবে, শরীর ঘামতে থাকবে। বাসের ভিতরে মাথার উপর ফ্যান চলে তাও ঘামে মানুষ। রেডিয়েন্ট টেম্পারেচার, এবার এই রেডিয়েন্ট টেম্পারেচারটা কি?
রেডিয়েন্ট টেম্পারেচারটা হচ্ছে যখন একটা চায়ের কাপ আপনাদের সামনে থাকে, ওটা কি কখনো দেখছেন চায়ের কাপের চারিপাশে একটা ভাইব্রেশন থাকে, একটা মানে ধোঁয়া যে উঠে, ধোঁয়াতে জিনিসগুলো একটু কাঁপে, এরকম মনে হয় যে সামনে জিনিসগুলো হালকা হালকা কাঁপতেছে। এগুলো খেয়াল করবেন। গরমে বাসের পিছনে দাঁড়াবেন, হ্যাঁ ধুলা ধুলার মতো দেখা যায় বা মনে হচ্ছে এখানে কিছু একটা কাঁপতেছে, এইটা হচ্ছে ওই যে বিকিরিত তাপ, এই যে রেডিয়েন্ট টেম্পারেচার। বিকিরণ বুঝেন তো, তাপ বিকিরণ। তাপ বিকিরণ হচ্ছে একটা পদার্থ থেকে তাপ একটা পদার্থে গিয়ে সেখান থেকে আবার ফেরত চলে আসাটা, এটা হচ্ছে বিকিরণ। যেমন ঢেউটিন তাপ বিকিরণ করে গরমকালে, বা চায়ের কাপ তাপ বিকিরণ করে, সাদা পোশাক তাপ বিকিরণ করে, এই জন্য হাজিরা সাদা পোশাক পরে যায়। আর কালো পোশাক ওই যে হ্যাঁ কিছু কোশ্চেন করতেছিলেন কেউ? যেমন রামাদান মাসে, রামাদান না, এই যে হজের মৌসুম, এখন যদিও অনেক মহিলা তারা হচ্ছে কালো ড্রেস পরে যায়, তাদের হচ্ছে আচ্ছা, কিন্তু গরমকালে আমরা কি জানি, একদম ছোটোবেলায় স্কুলে বইয়ে পড়ছি যে গাঢ় রঙের পোশাক গরমকালে না পরার জন্য বলা হয়, এবং শীতকালে রঙিন পোশাক কেন পরে এটা বলা হয়, কারণ রঙিন পোশাক বা রঙগুলা, আপনাদেরকে ওয়েট প্রসেসিং 2 পড়াইছি না, 12 ব্যাচকে পড়াইছি, 13 ব্যাচকে পড়াই নাই, মনে আছে যে আপনারা ওয়েট প্রসেসিং 1 পাইছেন আর 12 ব্যাচ 2 পাইছেন, 2 আপনারা 2 পান নাই। তো এই যে রঙিন কালারগুলা, ওই যে ব্ল্যাক কি করে, সব শোষণ করে, রাইট, তাপ শোষণ করে। তো এই যে রেডিয়েন্ট টেম্পারেচার, এই জন্য হাজিরা সাদা পোশাক, মানে এটা নিয়মেও বলে দেওয়া আছে, বা টেস্ট ক্রিকেটাররা তারা সাদা পোশাক পরে খেলাধুলা করে গরমকালে বা সবসময়, যাতে তাপটা বিকিরণ হয়। এটা হচ্ছে রেডিয়েন্ট টেম্পারেচার। রেডিয়েন্ট টেম্পারেচার ক্লিয়ার তো? এটা একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। কোনো কোশ্চেন আছে রেডিয়েন্ট টেম্পারেচার নিয়ে? সোহান বুঝছেন? আজিম, রেডিয়েন্ট টেম্পারেচার কি? আরেকটা জিনিস আপনারা নিজেরা একটু নিজেদের ভিতর প্র্যাকটিস করবেন, যে আমি যে জিনিসটা বুঝতেছি এটা আমি আরেকজনকে বুঝাইতে পারতেছি কিনা। যদি মনে করেন যে আরেকজনকে বুঝাইতে পারতেছি না, তাহলে ভাববেন যে আপনার বোঝাটা এখনও ক্লিয়ার হয় নাই। নিজেরা এটা প্র্যাকটিস করবেন। স্বাভাবিক, একটা পড়া নতুন যখন একজন পড়বেন, মনে হবে এটা আমার ক্লিয়ার না, তখন এটা আরেকজনকে বোঝানোর চেষ্টা করবেন, ওই টাইমে নিজেকে আবার পড়তে হয়, এইভাবে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। যে কোনো জিনিস, এটা লেখাপড়া হোক বা আপনি নতুন কিছু একটা শিখতে চাচ্ছেন, ওইরকম জিনিসগুলোও। রেডিয়েন্ট টেম্পারেচার হচ্ছে বিকিরিত তাপ, যেই তাপটা মানে অন্য কোনো একটা উৎস থেকে বিকিরণ হয়ে আসে। এবং একটা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে যে গরম পোশাকে সূর্যের তাপ শোষণ হয় না, ওটা বিকিরণ করে দেয় সাদা রঙে। আবার চায়ের, এই জন্য চায়ের কাপেরও পুরা বডি পুরোটাই হচ্ছে সাদা, মানে নর্মাল কালার সাদা। এখন ডিজাইনার মাগও আছে, সেটার ওই ম্যাটেরিয়ালের কারণে ওইটাই তাপ বিকিরণ করে। এয়ার ভেলোসিটি হচ্ছে বাতাসের বেগ, একটু বিকিরিত তাপ বা তাপমাত্রা হচ্ছে টেম্পারেচার মানে তাপমাত্রা, আর হিট হচ্ছে তাপ। রেডিয়েন্ট টেম্পারেচার হচ্ছে বিকিরিত তাপমাত্রা বা বিকিরণ তাপমাত্রা। ওকে, এয়ার ভেলোসিটি স্বাভাবিক, শীতকালে বাতাস হয় না, ওই যে দক্ষিণা বাতাস, স্পেশালি রাতে যদি বের হন, যে পাশে হচ্ছে ওই খেজুর গাছে হচ্ছে হাঁড়ি দিছে, এখন টাটকা রস খাইতে হবে, তো রাতে বের হয়েছেন, তখন চাদর টাদর না নিয়ে গেলে ওই পরের দিন সর্দি নিয়ে বাসায় আসতে হবে সকালবেলা বা ভোরবেলা। যশোরে একটু বেশি গাছ টাছ হয়, রস টস হয়, অন্যান্য জায়গায় কেমন হয় আইডিয়া নাই। রিলেটিভ হিউমিডিটির খুব সুন্দর একটা ইফেক্টিভ একটা এক্সাম্পল আছে চট্টগ্রাম এবং ঢাকার ভিতরে, যে ঢাকাতে যদি 38 ডিগ্রি ঢাকাতে যদি 38 না, ঢাকাতে যদি 36 ডিগ্রি তাপমাত্রা থাকে, আবার চট্টগ্রামে যদি 36 ডিগ্রি তাপমাত্রা থাকে, তাহলে কোথায় বেশি কমফোর্টেবল লাগবে আর কোথায় বেশি ডিসকমফোর্ট লাগবে? চট্টগ্রামে কমফোর্টেবল লাগবে। আচ্ছা, চট্টগ্রামে কমফোর্টেবল লাগবে, এইটার পক্ষে কে কে? মেহেদি, টিপন কি সবাই? আচ্ছা, তাহলে আমি দেখি ঢাকায় কমফোর্টেবল লাগবে কে কে? আজকে তাপমাত্রা 36 ডিগ্রি সেন্টিগ্রেড, চট্টগ্রামেও তাপমাত্রা 36 ডিগ্রি সেন্টিগ্রেড, ঢাকাতেও 36 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কোন জায়গায় বেশি কমফোর্টেবল লাগবে, ঢাকাতে না চট্টগ্রামে, নাকি দুই জায়গাতেই সমান? এবার অলরেডি সবাই ভোট দিয়ে দিছে যে ঢাকার পক্ষে কে, এবার দেখি চট্টগ্রামের পক্ষে ভোট দিছে সবাই। ঢাকার পক্ষে কে? চট্টগ্রামের পক্ষে। ঢাকার পক্ষে কেউ নাই?
আচ্ছা, চট্টগ্রামের পক্ষে কেন আলামিন? সমুদ্রের জন্য নাতিশীতোষ্ণ ঠিক আছে, টেম্পারেচার কম থাকে। আপনি যে বলতেছেন নাতিশীতোষ্ণ, ওটা ঠিক আছে। এখন যদি আমি চিটাগংয়ের টেম্পারেচার দেখাই, ঢাকার চেয়ে অনেক কম, মানে এটাই হচ্ছে বিশেষত্ব। চিটাগং আজকে 32, মানে নাতিশীতোষ্ণ যে জায়গাগুলো ওখানে টেম্পারেচার এমনি কম থাকে, কিন্তু ওখানে যদি সমান টেম্পারেচার হয়ে যায় তাহলে চিটাগংয়ে অবশ্যই ডিসকমফোর্ট লাগবে। কেন ডিসকমফোর্ট লাগবে আমি বলতেছি। চট্টগ্রামে ডিসকমফোর্ট লাগবে কারণ চট্টগ্রামে পাশে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর আছে। এরপর বঙ্গোপসাগর থেকে প্রতিনিয়ত কিন্তু ওই যে গরমকালে কি হচ্ছে, বাষ্পগুলা সব মানে বাষ্পীভবন হচ্ছে, লবণাক্ত পানি বাষ্পে রূপান্তরিত হচ্ছে, এবং বাষ্পে রূপান্তরিত হওয়ার পর চট্টগ্রামের যে আবহাওয়া, চট্টগ্রামের যে বাতাস, ওইটাতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে না কমতেছে? বেড়ে যাচ্ছে। এতটুকু ক্লিয়ার আজিম? তাহলে চট্টগ্রামে কি হচ্ছে? সামনে আসেন, এই চেয়ারটাই, তহিদের পিছনে আসেন, আপনার মনোযোগ অন্য জায়গায় আসেন। চট্টগ্রামে যখন বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে, একজন একটা ওয়ার্ড আজকে ইউজ করছিলেন, ভ্যাপসা গরম। কে যেন কখন বললেন ভ্যাপসা গরম। চট্টগ্রামে যে গরমটা পড়বে ওটা হচ্ছে ভ্যাপসা গরম, মানে ওখানে তাপটা আবদ্ধ হয়ে যাবে। এই যখন হচ্ছে মেঘে রাস্তার উপরে যায় না, সেটা যে কোনো এলাকায় হতে পারে, মেঘে বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে একটা যে গরমটা, মেঘ, হ্যাঁ ভ্যাপসা গরম। আর মেঘ যখন একটা জায়গায় ঢেকে দেয় তখন ওই হিটগুলা মানে বাষ্পভবনগুলা বা বাষ্পগুলা, গরম বাষ্প, ওগুলো আর যাইতে পারে না, শোষণ করে নিতে পারে না, সূর্য তো ঢেকে গেছে, ওটা তখন মাঝখানে থেকে যায়, একটা অস্বস্তি সৃষ্টি হয়। তো এই ইয়ের কারণে যে জায়গায় আর্দ্রতা বেশি, আর্দ্রতা মানে ভিজা ভাব, সেই জায়গায় ওই অস্বস্তিটা বেশি, ডিসকমফোর্টটা বেশি। আর যে জায়গায় শুষ্কতা বেশি, এই জন্য এটা বলে, যেমন জাহিদ স্যারকে চিনেন আপনারা? ত্রিপলির এক্সাম ডিউটিতে কেউ কারণ কোনোদিন পড়ছে? আচ্ছা, পড়ে নাই। হ্যাঁ, মুখে দাঁড়িয়ে আছে, হ্যাঁ চুল নাই। ওই যে আজকে আমার সাথে যিনি ছিল, উনি যেমন মিডল ইস্টে, ওনার বিএসসি মিডল ইস্টে লেখাপড়া করছেন, ওখানে উনি জবও করছেন অনেক দিন। তো উনি বলে যে বাইরে গরম টেম্পারেচার অনেক বেশি থাকলে ওখানকার ওয়েদারটা হচ্ছে শুকনা ওয়েদার, শুষ্ক ওয়েদার। ওই শুষ্ক ওয়েদারে মাঝে মাঝে যে হাজিদেরকেও বলা হয় যে ভ্যাসলিন নিয়ে যাওয়ার জন্য, বেশি করে পাটা ফেটে যায় তো ওখানে লাগানোর জন্য। তো ওখানে ওই ডিসকমফোর্টটা লাগে না। কিন্তু বাংলাদেশে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হলে, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, এখানে বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ সবসময় বেশি থাকে। এই যে এখন আপনাদেরকে যে আমি ওয়েদার দেখালাম না, এখানে কিন্তু হিউমিডিটি রেট দেখাবে, এই যে দেখছেন চিটাগংয়ের হিউমিডিটি দেখছেন। আর প্রিসিপিটেশন হচ্ছে বৃষ্টির সম্ভাবনা, আর উইন্ড হচ্ছে 16 কিলোমিটার/আওয়ার। হিউমিডিটি 70%, এটা দেখেন। এবার ঢাকা দেখাই। কম আছে এখন, গরমকাল, এখন হিউমিডিটি মোটামুটি সবখানে বেশি থাকবে, কিন্তু বর্ষাকালে হচ্ছে বা ওই মাঝামাঝি ওয়েদার টাইমগুলোতে, ধরেন শরৎকাল, ওইসব টাইমে শীতকাল চিটাগংয়ে রাতে অনেক গরম লাগে। এই যে গরমটা, ভ্যাপসা যে গরমটা, এটা রাতে লাগে বেশি। রাতে শান্তিতে ঘুমাইতে পারে না, মনে হয় যেন একটা দম বন্ধ লাগতেছে, অক্সিজেন নিতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর পার্সোনাল ফ্যাক্টর কি? ক্লথিং ইনসুলেশন, এগুলা আপনাদের প্র্যাকটিক্যাল জিনিসপত্র, সব জানা থাকার কথা। যেমন হুডি, এই হুডিগুলো কিন্তু ক্লথিং আচ্ছা, কাপড় কি পরিবাহী না অপরিবাহী নাকি কুপরিবাহী? বিদ্যুৎ অপরিবাহী। আর এটা যদি ভিজে যায়, পানির সংস্পর্শে আসে, তখন কুপরিবাহী হয়। তো ক্লথিং হচ্ছে ইনসুলেশন, মানে ইনসুলেটর এক কথায়। আমার নিজের থিসিস প্রজেক্টটা ছিল হচ্ছে কাপড় দিয়ে কীভাবে বিদ্যুৎ পরিবাহী করা যায়, এবং ওইটা করে দেখাইছিলামও, কিন্তু ধোয়ার পর ওইটা আর থাকে না, ওয়াশ ফাস্টনেস প্রপার্টি পুর। তো তাহলে ক্লথিং ইনসুলেশন নিয়ে, ক্লথিং ইজ বোথ এ পটেন্সিয়াল কজ অফ থার্মাল ডিসকমফোর্ট as well as a control for it as we adapt to the climate in which we work. You may add layers of clothing if you feel cold or remove layers of clothing if you feel warm. হুডির জিএসএম কত হয়? সব টেক্সটাইলের স্টুডেন্ট এখানে। হ্যাঁ, তারপর
450 তো বাংলাদেশে পড়া যাবে না। হ্যাঁ 280, হ্যাঁ 250 থেকে, আচ্ছা ওইটাই নিলাম, 250 থেকে 350 ভিতরে। ওগুলো খুবই পাতলা হুডি হবে বা ওইটা একটু জাম্পার টাইপের হবে, 250 জিএসএমেরগুলা। আর গরমকালের এই যে এই তৌহিদ যেটা পড়ে আছে বা পলাশ যেটা পড়ে আছে, এগুলোর জিএসএম কত? 220 কে বলছে? 120 অনেক কম। 160 থেকে 180। এইটা একটু মোটা সচরাচর যে, হ্যাঁ ওটা 180। হ্যাঁ এই যে ক্লদিং ইনসুলেশন বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে শীতকালে আমরা আরও মোটা কাপড় পরি, যেটার জিএসএম বেশি ওইটা পরি, আর গরমকালে আমরা কম জিএসএমের কাপড় পরি, বা শীতকালে আমরা একটা কাপড়ের ওপর আরেকটা কাপড় পরি, গরমকালে শুধু একটা কাপড়ই পরি। আচ্ছা আমি মাঝখানে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা তো অপেক্ষা করছিলেন অনেকক্ষণ, তারপরে এসে 20 মিনিট 25 মিনিট ক্লাস নিছি, বোরিং লাগতেছে? তাহলে আর 10 মিনিট নিব? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার মেটাবলিক রেট, এই মেটাবলিক রেট এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ জিনিস। যারা মোটা হয়ে যাচ্ছেন, চিকন হইতে পারতেছেন না, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ব্রাজিল এরিয়াতে হাসতেছেন কেন, কি হয়েছে? ঠিক তাও না, তার চেয়ে একটু দুঃখজনক ব্যাপারটা, আর একটু স্যাড। ক্লিয়ার আসছে না? আচ্ছা এই লোকটা, ঠিক আছে, মানে কমন সংজ্ঞা হচ্ছে এটাই, বা নিজেরা সান্ত্বনা দেওয়ার মতো উত্তর এটাই, যে খেলা ছেড়ে দেওয়ার আগে কীরকম ছিল, খেলা ছেড়ে দেওয়ার পর। এটা হচ্ছে 2002 সালের, যে বছর ওয়ার্ল্ড কাপ জিতলো সেই বছরের ফিগার, আর এটা হচ্ছে বর্তমান ফিগার। এখন কি অনেক আগের চেয়ে স্লিম আছে না? রোনালদোর একটা ট্র্যাজিক স্টোরি আছে। এবার আপনাদের পড়ার টপিকে চলে আসি। সেই ট্র্যাজিক স্টোরিটা হচ্ছে এই মেটাবলিক হিট বা ওয়ার্ক রেট। আমরা নিজেদের ফ্রেন্ড সার্কেলেই অনেকে আছে, নিজেরা হয়তো একজন আরেকজনকে দেখে জেলাস ফিলও করেন, বা অনেকে আফসোসও করেন যে ও এত খায় কিন্তু তাও মোটা হয় না। আবার যে খায় মোটা হয় না, তার আফসোস এটা যে আমি এত খাই তাও মোটা হই না। প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলে পরিচিতর ভিতরে এরকম মানুষ আছে কি নাই? যে কেউ আছে, আবার প্রত্যেকে নিজেকে নিয়ে এক্সাম্পল দেয় যে আমি কিচ্ছু খাই না, আমি একদিন একটু করে খাইছি, একদিন 2 বেলা, মানে কুরবানির দিন একটু খাওয়া দাওয়া করছি ভালো করে, বা ঈদের দিন বা পূজার দিন একটু ভালো করে খাওয়া দাওয়া করছি, শরীরে ওজন ধরে গেছে। আমি এতদিন ডায়েট করলাম, 30 দিন রোজা রাখলাম, ঈদের দিন একটু খাইছি, পেট বড় হয়ে গেছে। এরকমও আফসোস আছে কি না? পুরাটাই মেটাবলিক রেটের সাথে জড়িত। অনেকের বডিতে মেটাবলিক রেট বাই ডিফল্ট বেশি। তার মানে কি, যে এখানে বায়োলজিক্যাল রিজন আছে, আবার প্র্যাকটিক্যাল কিছু রিজনও আছে, সবই বলতেছি। যে বায়োলজিক্যাল কারণে আছে, আমাদের শরীর তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ডিএনএ দিয়ে গঠিত, তাই না? ডিএনএ হেলিক্স দিয়ে। তো বংশগত একটা ফ্যাক্টর আছে। অনেকের মেটাবলিক রেট কম, সে যেটা খায় তার শরীরে, আপনারা এটা তো জানেন যে একজন মানুষের দিনে দৈনিক খাবারের চাহিদা হচ্ছে 2000 কিলো ক্যালোরি। এটা জানতেন না কে কে? সবাই জানে মোটামুটি 2000 কিলো ক্যালোরি সবার দেহে দৈনিক টার্গেট, মানে দৈনিক তার হচ্ছে খাবারের চাহিদা। তার মানে কি, একটা মানুষ স্বাভাবিক কার্যক্রম যদি করে, একদিনে সে 2000 ক্যালোরি কি করে, খরচ করে।
তো এবার বলা হয় যে যারা চিকন হইতে চান তারা হচ্ছে দিনে 1800 ক্যালোরি নেবেন বা 1700 ক্যালোরি নেবেন, এরকম ডায়েট প্ল্যান আছে। 1600 ক্যালোরি, এর বেশি নেবেন না, নিলে দ্রুত কমবে ওজন। আর 1800 বা 1900 নিলে এর চেয়ে একটু দেরিতে কমবে ওজন। তো এটা ওইটার সাথে হিসাব করে বলা। কিন্তু এটা ছাড়াও যাদের শরীরে মেটাবলিক রেট বেশি তাদের দ্রুত খাবার হজম হয়ে যায় এবং তাদের নিজেদের দেহেও অতিরিক্ত মেদ, চর্বি, কার্বোহাইড্রেট এগুলো থাকতে পারে না। ওগুলো কি হয়ে যায়? ওগুলো হচ্ছে শক্তিরূপে খরচ হয়ে যায়, বাতাসে মিশে যায়। আর ওই বেচারা রোনালদো, যার এক্সাম্পল, যার ছবিটা দেখাইলাম, ওর মেটাবলিক রেট কম ছিল, মানে ওর শরীরে বেশি জমতো। যে যাই নিত, যে ওদের তো মানে ব্রাজিল, ওরা হচ্ছে উন্মুক্ত দেশের নাগরিক, ওদের তো ড্রিঙ্কও করে অনেকে, ড্রিঙ্ক এগুলোও কিন্তু ওজন বাড়ায়। বা নর্মাল যে ফুড হ্যাবিট এগুলোও নেয়। 2008 সালের পর ও আর বড় কোনো দলে, বড় কোনো প্রিমিয়ার লিগে খেলতে পারে নাই। 2008 সাল পর্যন্ত ও মনে হয় ইন্টার মিলানে ছিল। তো এরপর ওর শরীর এত বেড়ে যায়, মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মেটাবলিক রেটটা, যে ও ফুটবল খেলতে পারবে না, হার্ট অ্যাটাক করবে। ও মানে ওইভাবে দৌড়াইতে হলে, একটা ইন্টার মিলান তো চিনেন, খুবই বড় একটা দল ইতালি প্রিমিয়ার লিগে, সিরিয়ে। তো ওর মেটাবলিক রেট কম ছিল। এবং আপনাদের যাদের এরকম মনে করেন যে আমি খাইলেই শরীরে ওজন, মানে শরীরে জমে যায়, ওইটা খরচ হয় না, তাদের মেটাবলিক রেট কম। এবার এটার বায়োলজিক্যাল রিজন আছে, প্র্যাকটিক্যাল রিজন কী কী? হ্যাঁ, খারাপ জিনিস। এবং এইগুলো জমতেই তো ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ফেলিওর, লিভার ফেলিওর, ওইসব জিনিসপত্র আস্তে আস্তে আসবে, পিছন ফলো করে আসবে। স্ট্রোকের ঝুঁকি। অন্য প্র্যাকটিক্যাল রিজনটা কি, প্র্যাকটিক্যাল ফ্যাক্টরটা কি? প্র্যাকটিক্যাল ফ্যাক্টর হচ্ছে যারা খুব অলস দিন কাটায়, বা যারা হচ্ছে আমাদের মতো অফিস জব করে, ডেস্ক জব করে, এই যে এসিতে বসে আছে, ঘামও ঝরে না, তাদের মেটাবলিক রেট এমনি কমে যায়। শরীর নর্মালি যে পরিমাণ বার্ন করতো, ওই বার্নের, হ্যাঁ এই তো, এটা প্র্যাকটিক্যাল রিজন। এবং এইটা নিজের দেহের মেটাবলিক রেট এটা বাড়ানোও যায়। বাড়ানোর জন্য কি করতে হবে, এটা গেস করলে উত্তর দিতে পারবেন। মেটাবলিক রেট বাড়ানো যায় নিজের দেহের, এক্সারসাইজ করা লাগবে। এবং সেই এক্সারসাইজ না, আমি এগুলো করে টোরে আসছি। এখন যেই পজিশনে আমার দেখতেছেন, আচ্ছা এটাকে দেখাই, তারপর বলতেছি। এই যে HIIT, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, যাদের শখ আছে ওজন কমাবো, তারা HIIT, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, এটা লিখে সার্চ দিবেন। ওইটা হচ্ছে দিনে 50টা পুশ আপ দিতে বলে, বা 20টা পুশ আপ দিতে বলে, বুকডন দিতে বলে। তারপর হচ্ছে খুব জোরে দৌড়াইতে বলে, সিঁড়ি দিয়ে খুব জোরে, মানে আস্তে আস্তে না, খুব জোরে নিজেকে হাঁপাইতে হবে, হার্টের রেট বাড়াইতে হবে। ওইটাই হাই ইন্টেন্সিটি ট্রেনিং। মানে আপনি যখন শরীরকে হাঁপাই ফেলবেন, আপনি যখন হাঁপাইতে থাকবেন, ওই টাইমে মেটাবলিক রেটটা বেড়ে যায়। ওই টাইমে মানুষের মেটাবলিক রেট বেড়ে যায়। এবং এক্সারসাইজও কিন্তু 2 প্রকার। এগুলো আমি তো এককালে করছিলাম। আমার ওজন বাড়তে, এটা জাস্ট পড়ার সাপেক্ষে যেহেতু একটু শেয়ার করি, বর্তমান ওজনটা বলবো না। আমার ওজন বাড়তে 105 কেজি হয়েছিল। আর কমাইতে আমি আমার ওজন যখন ফ্যাক্টরিতে ছিলাম, কমাইতে এমনকি এই জবে আসার পরও কমাইতে 82-তে চলে গেছিলাম, 105 থেকে 82-তে। তো এখন আমি ওই কোনটা, হ্যাঁ বলতেছি, কার আমার, হ্যাঁ এখন তার চেয়ে 5-6 কেজি বাড়তি আছে। তো আমি এগুলো সব হচ্ছে স্টাডি করছি, এগুলো জানি। আবার আমার কাজিন, সে নিজেও ওজন অনেকবার কমাইছে, সে বলছে যে আমি এখন জানি ওজন কেমনে কমাইতে হয়, কেমনে বাড়াইতে হয়। তো নিজের মেটাবলিক রেট বাড়ানোর জন্য এক্সারসাইজ 2 রকম, সচরাচর এক্সারসাইজ 2 রকম। আপনারা যদি অ্যাপ নামান ফ্রিতে, কোনো কোর্স করা লাগবে না। একটা হচ্ছে ক্যালিস্থেনিক্স বলে। ক্যালিস্থেনিক্স নাম শুনছেন? আচ্ছা, ক্যালিস্থেনিক্স নিয়ে আমি আসলে বিস্তারিত জানি না। 2 রকম হয়, একটা হচ্ছে মাসল বিল্ডিং, আর আরেকটা হচ্ছে যেটা আমি করছিলাম। কার্ডিও কিছু একটা,
কার্ডিও, ওটাকে সংক্ষেপে কার্ডিও বলে। কার্ডিও মানে হচ্ছে বেশি বেশি করে হাঁটা, দিনে 45 মিনিট হাঁটা। তারপরে হচ্ছে হালকা হালকা পুশ আপ, কোন পুশ আপ? নি পুশ আপ, যে আপনি হাঁটুতে ভর দিয়ে পুশ আপ দিবেন, ওটাই শরীরের উপর বেশি প্রেশার পড়ে না। তারপরে আস্তে আস্তে দৌড়ানো, দাঁড়ানোর ভিতর এক্সারসাইজ, আবার বসার ভিতরে এক্সারসাইজ আছে, মানে চেয়ারে বসে 5 মিনিট বা সিটিং দেখবেন 10 মিনিট সিটিং এক্সারসাইজ, এরকম লিখে সার্চ দিবেন। এই টাইপের জিনিসগুলো ফলো করে আমার ওজন অনেক কমে গেছিল একটা সিস্টেমিক লাইফস্টাইল যখন লিড করছিলাম। তারপরে ওই গত বছর নভেম্বরের পর বা বিভিন্ন প্রেশারে এখন আর ডেইলি লাইফ স্টাইলটা মেনটেন করা হচ্ছে না, ডেইলি রুটিন, ওই জন্য এখন ওজনটা বাড়ছে। তো এটা হচ্ছে একটা হচ্ছে কার্ডিও এক্সারসাইজ বলে, যেটা লাইট এক্সারসাইজ, হালকা এক্সারসাইজ। আর আরেকটা হচ্ছে মাসল বিল্ডিং। এই মাসল বিল্ডিং এক্সারসাইজটা যারা করে মূলত হচ্ছে ভারী ভারী HIIT, হাই ইন্টেন্সিভ, HIIT হাই ইন্টেন্সিভ যে ট্রেনিং, তারপরে হচ্ছে যারা ওয়েট লিফটিং করে তাদের শরীরের এই যে এই মেটাবলিক রেট অটোমেটিক বেড়ে যায়। বেড়ে গেলে, কারণ সে অনেক ভারী এক্সারসাইজ করে আসছে, তো তারপর সে যদি চেয়ারে বসেও থাকে বা গাড়িও চালায়, মাঝে মাঝে দেখা যায় সে এমনিই ঘামতেছে, বা তার শরীরে ওইটা তখন হচ্ছে অটোমেটিক ওইটা চালু থাকে জিনিসটা। বুঝাতে পারছি জিনিসটা? মাসেল বিল্ডিং এক্সারসাইজ যারা করে, হাই ইন্টেন্সিভ ট্রেনিং যারা নেয়, তাদের হচ্ছে মেটাবলিক রেট এমনিই বেড়ে যায়। হিট ব্যালেন্স, এগুলো খুবই মজার জিনিস, একদমই বোরিং লাগার কোনো জিনিস না। এই হিট ব্যালেন্সটাও আমি তাইলে জাস্ট সূত্রটা একটু দেখাই দিই, যে আপনার শরীরে মোট তাপ হারাচ্ছেন নাকি তাপ গ্রহণ করতেছেন, হিট লস বা হিট গেইন, এই যে কিউ দিয়ে যেটা বুঝাইছে, হিট লস বা হিট গেইন, এগুলো কিন্তু মানে নিজের লাইফে একটা সুস্থ জীবনযাপন করার জন্যই এই সাবজেক্ট পড়া উচিত, মানে এখানে বোরিং কোনো কিছু নাই। তো আপনার শরীরে আপনি কিভাবে হিট লস করবেন চিকন হইতে চাইলে, আর মোটা হইতে চাইলে হিট গেইন, মানে হিট বা হচ্ছে শরীরে ফ্যাট বা হচ্ছে কি বলে ওই যে কার্বোহাইড্রেট জমাইতে হবে, হিট গেইন করতে হবে আর কি। কার্বোহাইড্রেট হচ্ছে ল্যাটেন্ট হিট, সুপ্ত তাপ। যারা মোটা হইতে চান কে একটু হাত তুলুন তো দেখি, 4 জন। হ্যাঁ, তো এই তাদের হচ্ছে শরীরে হিটটা করে রাখতে হবে, স্টোর করে রাখা শিখতে হবে, অবশ্যই হেলদি ওয়েতে, আনহেলদি ওয়েতে না। যেমন চিনিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, চিনিকে হোয়াইট পয়জন বলে, সাদা বিষ। যে ওইরকম চিনি ছাড়তে পারেন না কেন? চা চিনি ছাড়া খাইতে হবে। চিনি যদি ছাড়তে না পারেন চাতে, তাহলে হচ্ছে ওই যে জিরো ক্যাল কী আছে না, জিরো ক্যাল, ওর ভিতর একটা ভালো, বাকিগুলো ভালো না। খোঁজ খবর নিয়ে ওইটা ইউজ করতে পারেন, চিনির ফ্লেভার দেয় কিন্তু চিনি না। তো এই আমার শরীরে তাপ গ্রহণ বা তাপ হারানো, তা হিট গেইন বা হিট লস, এটা কী জিনিসের উপর ডিপেন্ড করে? এম হচ্ছে মেটাবলিজম, এই যে আমার নিজের শরীরে কী পরিমাণে তাপ খরচ হচ্ছে। এখন যারা মোটা হইতে চান তাদের তো শরীরে হচ্ছে নিতে হবে, পুষ্টিকর খাবার নিতে হবে, বেশি বেশি ফল খাবেন, ফলে সুক্রোজ আছে, সুক্রোজের ভিতর চিনি আছে, এটা কার্বোহাইড্রেট। তো ফল বেশি বেশি খাবেন, মিষ্টি ফল, আর কি ভাত খাবেন, ভাতে প্রচুর কার্বোহাইড্রেট বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। তারপরে যদি দেখেন ওজন না কমে, তাহলে হচ্ছে ওগুলা মানে ওই ব্যাপারে আমি একটু সাজেশন কম দিতে পারবো, আমার ওই ব্যাপারে আইডিয়া নাই। তাপ যারা হারাইতে চান তাদেরকে কি করতে হবে? প্রথমে নিজের শরীরের মেটাবলিক, এই যে মেটাবলিজম, নিজের মেটাবলিজম বাড়াইতে হবে। মেটাবলিজম বাড়ানোর জন্য কি করতে হবে? ওই যে ওয়েট লিফটিং যে এক্সারসাইজগুলো আছে ওগুলো করতে হবে। আর ওগুলো না করে আপনি ডেইলি কার্ডিও এক্সারসাইজ করতে পারেন, সপ্তাহে প্রতিদিন 5 মিনিট চেয়ারে বসে সিটিং এক্সারসাইজ, বা চেয়ারে বসে 10 মিনিট সিটিং এক্সারসাইজ, আর একটু দৌড়াইলেন জাস্ট 3 মিনিট। ওগুলোর জন্য কিছু জিনিস আছে, কিছু মিউজিক আছে, যে মিউজিকগুলো আপনার ব্রেনকে করে দিবে, এক্সাইটেড করে দিবে, তখন ওই মিউজিক শুনে দৌড়াতে পারবেন 3 মিনিট 5 মিনিট, ওইরকম আছে। এক্সারসাইজ করার জন্য আলাদা প্লে লিস্ট আছে, ইউটিউবে গেলে পাবেন। আচ্ছা, মেটাবলিজম গেল। তারপরে আর হচ্ছে রেডিয়েন্ট হিট অর লস। এই রেডিয়েন্ট হিটটা হচ্ছে যে আমি যদি হিট হারাইতে চাই, আমি যদি চিকন হইতে চাই, তাহলে এই রেডিয়েন্ট হিট নেওয়া যাবে না। নিজের শরীর থেকে তাপ বিকিরণ করতে হবে, নিজের শরীরে তাপ নেওয়া যাবে না। রেডিয়েন্ট হিটের সবচেয়ে বড় উৎস হচ্ছে সূর্য রেডিয়েশনের মাধ্যমে পৃথিবীকে তারা তাপ ও আলো দেয়। আচ্ছা, তারপরে কি সিভি হচ্ছে কনভেকটিভ গেইন অর লস। এই কনভেকটিভ গেইনটা কি? এখানে দুইটা আছে, কন্ডাকটিভ আর কনভেকটিভ, সিডি। কন্ডাকটিভ হচ্ছে এইভাবে হাতের তালু ঘষলে হাত গরম হয়ে যায় না? হাতের তালু ঘষে এবার যদি তৌহিদ তামিমের গায়ে টাচ করে, তাহলে তামিমের বডিতে হিট
ওর যে হিটটা জেনারেট করলো সেই হিটটা কন্ডাক্টিভ হয়ে চলে যাবে, তাপ পরিবহন হয়ে চলে যাবে। আর কনভেক্টিভ হিট যেটা, এটা হচ্ছে তাপের পরিচলন, তাপীয় পরিচলন। এটা খুবই কম পরিমাণে হয়, কিন্তু এটা হয়। কনভেক্টিভ হিটটা কি? কনভেক্টিভ হিটটা হচ্ছে বাতাসের মাধ্যমে, গরম বাতাসে আপনি দাঁড়ায় আছেন অনেকক্ষণ, আপনার শরীর গরম হয়ে যাবে, কারণ ওই কনভেক্টিভ হিট বাতাস তাপমাত্রাটা নিয়ে আসতেছে, সেটা আপনার বডিতে সে দিচ্ছে বাতাস, তো এটার মাধ্যমে কনভেক্টিভ হিট আপনার বডিতে আসতেছে। আবার শীতকালে ঠান্ডা বাতাস আপনার শরীরে আসতেছে, এসে আপনার থেকে তাপমাত্রাটা নিয়ে যাচ্ছে, এটা কনভেক্টিভ হিট। ওকে, তাহলে কি এখানে গেল না? আর রেডিয়েশনটা মাইনাস হয়, তো তাহলে মেটাবলিজম প্লাস হচ্ছে। আর এই রেডিয়েশনটা, এটা যদি রেডিয়েশন এটা যদি পজিটিভ হয়, মানে এটা যদি ঠান্ডা হয় তাহলে মাইনাস হবে, আর গরম হলে প্লাস হবে। আর তারপরে হচ্ছে সিভি কনভেক্টিভ হিট, এটা যদি গরম হয় তাহলে প্লাস হবে, মানে আপনার তাপমাত্রা বাড়বে, আর নেগেটিভ হলে কমবে, হিট লস হবে। কনভেক্টিভ হিট একই। আর ই হচ্ছে ইভাপোরেটিভ লস, আপনি কতটুকু ঘামতেছেন। এই এক্সারসাইজের মাধ্যমে এই লাভটাও হয়। এক্সারসাইজে মানুষের শরীর ঘামের মাধ্যমে, ওই যে কি বললাম যে গরমের ভিতর মানুষের শরীর ঘামে কেন, ঘামের মাধ্যমে সে তাপটা বাষ্পরূপে বের করে দেয়। বুঝতে পারছেন? থার্মাল কমফোর্টের ডিফারেন্ট অ্যাপ্রোচ, এটা নিজেরা পড়ে নেবেন। আর টেক্সটাইল ম্যাটেরিয়াল কী কী, টেক্সটাইল ম্যাটেরিয়ালের কী কী ইয়ে আছে ফ্যাক্টরের উপর, ক্লদিং কমফোর্ট, মানে আমাদের কমফোর্ট ডিপেন্ড করে, ফাইবার টাইপ, ইয়ার্ন স্মুথনেস, স্বাভাবিক। এই যে এখানে যারা পরে আছেন, অনেকে মিক্স কাপড়ের পোশাক পরে আছেন, অনেকে কটন, পিওর কটন পরে আছেন, যেমন আমারটা পিওর কটন, আমার অলরেডি মানে ভাঁজ টাজ হয়ে শেষ। তারপরে আমার এই সাইডে অলরেডি অনেক নেপস উঠে গেছে, এটা হচ্ছে পিওর কটন, কিন্তু এটা গরমকালে আমি কমফোর্ট ফিল করতেছি। আবার যাদেরগুলা যেমন আবু হুরায়রা যেটা পরে আসছিল, ওটা ছিল সিনথেটিকের ভিতরেও বিভিন্ন রকম জিনিস আছে। এখানে আমরা সচরাচর ধরে নিই যে সিনথেটিক হলে ওটা গরম লাগবে, কিন্তু এখন এমন সিনথেটিক বের হয়েছে যেটা ব্রেদেবল ফ্যাব্রিক, যেটা ইলাস্টিসিটি আছে, ওই স্ট্রেচেবল, সেটাই কিন্তু গরম লাগে না, ওইটাই বাতাস পাস করে, ওইটাই গরম লাগে না। আর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল, এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন। না ঠিক আছে, এবার এগুলো এখন আর কন্টিনিউ করতেছি না, যেহেতু 5:30টার ভিতর চাইছেন, আর লেট করাবো না।